প্রবলেম 3, তাহলে আমরা করতেছিলাম হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। প্রবলেম 3টা বলছে কি, অ্যাজুম সিএপিএম উইথ রিস্ক ফ্রি লেন্ডিং বাট নো রিস্ক ফ্রি রিটার্ন ফর বরোয়িং, দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 10%। মার্কেট পোর্টফোলিও, তাহলে মার্কেট পোর্টফোলিওতে হচ্ছে এটা আমাদের যে মান, এটা মার্কেট পোর্টফোলিওতে আমাদের মান হচ্ছে এটা হলো কে এম। তাহলে কে এম এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 10% অ্যান্ড রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি। রিস্ক ফ্রি সিকিউরিটি এটা হচ্ছে আমাদের আর এফ। তাহলে মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে এটা হচ্ছে আমাদের যে মানটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এম অথবা সিগমা এম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা সিগমা এম দেওয়া আছে। কম্পিউট দ্য ফলোয়িং টেবিল। তাহলে আমাদের টেবিলটা সম্পূর্ণ করতে বলছে। একটা হচ্ছে আমাদের স্টক এক্স দেওয়া আছে আর একটা হচ্ছে স্টক ওয়াই দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন আমরা এর আগে বের করছিলাম, কিন্তু এখানে এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের ফলাফল দেওয়া আছে। আর এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মিসিং দেওয়া আছে, আর একটা হচ্ছে আমাদের বিটা মিসিং দেওয়া আছে। তাহলে দুইটা মিসিং দেওয়া আছে। আর এই কোশ্চেনটার মধ্যে আমাদের রিসিডিয়াল ভেরিয়েন্স আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমরা বের করতে চাই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাইলে এই যে রিসিডিয়াল ভেরিয়েন্স যদি আমাদের কোশ্চেনের মধ্যে থাকে, রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয়ের সূত্র কি হবে? আমরা কিন্তু দিছিলাম যে রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয়ের সূত্র কি হবে, এটা কিন্তু লিখে দিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিশন গুণন। দেখাচ্ছি। দেখেন, এই যে এখানে দেখা দেওয়া হয়েছিল নিয়মের মধ্যে যে যদি আমাদের রিসিডিয়াল ভেরিয়েন্স থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কোন সূত্রটা আপনাকে প্রয়োগ করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই যে দেখেন এখানে বলা হয়েছিল যে এটা হচ্ছে রিটার্ন এবং পোর্টফোলিও থাকলে এটা দিব আমরা, রিটার্ন এবং ইয়ার দেওয়া থাকলে এই সূত্রটা ইউজ করব। আর এই যে রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে আমরা বিটা গুণন স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ম ইউজ করে। আমি বুঝা দিচ্ছি, আপনাকে বলতে হবে না। দেখেন রিসিডিয়াল ভেরিয়েন্স সমান বিটা ইন্টু সিগমা এম, বিটা ইন্টু সিগমা এম তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে আরবি, আরবি তো হচ্ছে রিসিডিয়াল ভেরিয়েন্স। এখন যদি আমি সরাসরি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাই, তাহলে আমাকে কি, এই যে বিটার মানটা তো মিসিং আছে, তাহলে আমি সরাসরি প্রথমেই যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাই তাহলে করতে পারবো না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই বিটার মানটা বের করতে পারলে তারপরে শুনে আমি রিসিডিয়াল ভেরিয়েন্স করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে কি বিটা নির্ণয় করতে হবে। বিটা নির্ণয় করে তারপরে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতে হবে। তাহলে বিটাটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন এই যে বিটার সূত্র দিয়ে বের করব, ডিটারমিনেশন অফ বিটা। তাহলে ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ বিটা, উই নো বিটার সূত্র হচ্ছে ইআর, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন সমান আর এফ প্লাস বিটা কে মাইনাস আর এফ। তাহলে এখানে আমরা হেয়ার গুলা লিখলাম, যে মানগুলো দেওয়া আছে আর বিটা সমান হট। তাহলে আমাদের দেখেন এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন আমরা এখানে লিখছি, এখানে আমাদের হবে হচ্ছে কি ফর এক্স, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন এক্স এর আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.16, তাহলে বসাইলাম 0.16। আর এফ হচ্ছে আমাদের 6%, তাহলে এই যে এখানে কিন্তু আমরা লিখে নিছি 6% অর 0.06, 0.06 দেখলাম। বিটাটা মিসিং আছে রেখে দিলাম। কে এম মার্কেট পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও হলো 10%, এখানে লিখে নিছি আমরা 10% অর 0.10, তাহলে এটা বসাইলাম। আবার আর এফ এর মান 0.06 বসাইলাম। বসানোর পর এটা যা আছে তাই লিখলাম, এই পাশে 0.06 যা আছে তাই লিখলাম। আর এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দিয়ে যেটা হলো এটাকে আমরা বিটা দ্বারা গুণন করব। তাহলে বাদ দিয়ে হলো আমাদের 0.04, তার সাথে যদি বিটা গুণন করি 0.04 বিটা। তারপর আমরা এই 0.06টা এই পাশে পজিটিভ আছে, তাহলে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ হবে। তাহলে আমরা এটা এই পাশে লিখলাম, লেখার পরে সাইড চেঞ্জ করলাম, এই সাইডটা এই পাশে আর এই সাইডটা এই পাশে দিলাম বিয়োগ করার পর। তারপরে বিটার সাথে যেটা আছে এটা হলো গুণন অবস্থায় আছে, তাহলে গুণন অবস্থায় গেলে অপোজিট সাইডে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করলাম, বিটার মানটা বের হলো 2.25। এইভাবেই আমরা কি করব, বিটা ওয়াই এর বিটা বের করব। তাহলে ওয়াই এর বিটার সময় আমাদের এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন কত দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে। যে ওয়াই এর সময় আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে 0.08, তাহলে আমরা 0.08 লিখলাম। আর তারপর আমাদের আর এফ এর মান তো একই থাকবে,
শুধুমাত্র আমাদের এটা সেম 0.08, আর সবকিছু একই থাকবে। বিটার মান নাই, আর এফ এটা হচ্ছে কে এম 0.10, আর এটা হচ্ছে আমাদের কত 0.06। তাহলে সাইড মাইট চেঞ্জ করে মানগুলা বের করলাম। দেখেন এক্স এর মান কি আর বুঝাইতে হবে নাকি, বুঝছেন বলেন? এক্স এর মান, তাহলে আমরা কি করলাম, দুইটা বিটার মান বের করলাম। এই বিটার মান কি বুঝতে পারছি না, আরো বলবো বলেন? স্যার বুঝতে পারছি। অন্যরা বলেন, বলবো আবার? একটু দ্রুত বলবেন। না স্যার। জি তাহলে স্যার। কি বলেন? জি স্যার, আবার কি বলবো? কোথায় বলবো বলেন? হ্যালো, দেখো কথা বলে না। রাসেল ভাই বুঝছেন কি আপনি? জি ভাই, জি বুঝতে পারছি ভাই, এর জি জন্য স্যার, কিছু বুঝতে বলতেছি পারছি, না। বলা লাগবে না আর। দ্রুত রেসপন্স করতে হবে ভাই, না হলে সময় কি কথা হবে বলেন, না, কথা সময় বলেন। keep করা যাবে না। তাহলে আমাদের এরপরে যেটা হবে, তাহলে আমরা বিটা বের করতে পারলাম। বিটা বের করার পরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা এখন নির্ণয় করতে পারি। দেখেন, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আমরা এই সূত্রটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই সূত্রটা কখন অ্যাপ্লাই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই যে সূত্রটা কখন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে এই এটা না। সূত্রটা যাবে, যদি আমাদের কোশ্চেনের মধ্যে রিসিডিয়াল ভেরিয়েন্স থাকে। রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, যে কি রুট আবার বিটা ইন্টু সিগমা এম। সিগমা এম মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর উপর স্কয়ার প্লাস হচ্ছে আর ভি। এই সূত্রটা আমাদের রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে ইউজ করা যাবে। তাহলে আমরা যেহেতু রিসিডিয়াল ভেরিয়েন্স আমাদের আছে, এর জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু বিটা ইন্টু সিগমা এম প্লাস রিসিডিয়াল ভেরিয়েন্স। তাহলে আমাদের কি হবে, স্টক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের স্টক এক্স আর একটা হচ্ছে স্টক ওয়াই। তাহলে আমরা লিখলাম ফর স্টক এক্স। স্টক এক্স এ আমাদের বিটার মান বের করছি। দেখেন এই যে বিটার মান বের হয়েছে আমাদের 2.25, তাহলে 2.25 বসাইলাম। আর আমাদের এটা দেওয়া আছে কি, সিগমা এম মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া ছিল 30%, মানে হচ্ছে এই যে 0.030, এই যে 0.030 এর উপরে কি দিলাম, স্কোয়ারটা বসাইলাম। তারপরে রিসিডিয়াল ভেরিয়েন্স এটা এক্স এর সই এটা দেওয়া আছে। তারপর আমরা কি করব, 2.5 ইন্টু হচ্ছে আমাদের কি 0.30। তাহলে এটাকে আমরা কি করব, স্ক্যাপ করব। এটাকে ক্যাপ করলে আমার এটাকে আগে দুইটা গুণন করব, এই দুইটা গুণন করে আমাদের আসলে এটা, তারপরে ক্যাপ করলে আমাদের এই ভ্যালুটা আসবে। তারপরে দুইটা যোগ করব, যোগ করলে এই ভ্যালুটা আসবে, তারপরে রুট করে দিব, রুট করলে আমাদের এই ভ্যালুটা আসবে। তারপরে সেম এই কাজটাই আমাকে কিসে করতে হবে, এই সেম এই কাজটাতে আবার ওয়াই এ করতে হবে। যে এই কাজটাই আমাদের আবার ওয়াই এর ক্ষেত্রে আমাদের এই কাজটাই করতে হবে। তাহলে ওয়াই এর ক্ষেত্রে যাই আমরা কি কর, ওয়াই এর ক্ষেত্রে যাই আমরা কি করব, ওয়াই এর ক্ষেত্রে যা হচ্ছে আমাদের বিটার মানটা চেঞ্জ করতে হবে। যে বিটার মান ওয়াই বের করছিলাম 0.50, তাহলে 0.50 লিখলাম। এটা তো আমাদের সেম থাকবে। রেসিডিয়াল ভেরিয়েন্সটা ওয়াই এর ক্ষেত্রে সেম দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা আসবে। একে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণন দিলে এই মানটা হবে। আমরা কি বুঝতে পারছি বলেন? জি ভাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট এর ম্যাপটা দেখি আমরা। দেখেন এটা আমাদের প্রবলেম 4। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো, দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, সিকিউরিটি দেওয়া আছে এ বি সি ডি, আমাদের পাঁচটা সিকিউরিটি, চারটা সিকিউরিটি দেওয়া আছে, ইনভেস্টমেন্ট দেওয়া আছে। তাহলে ইনভেস্টমেন্ট দিয়ে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দিয়ে দিচ্ছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া আছে চারটা, বিটার মান দেওয়া আছে চারটা। তাহলে আমাদের যেটা বের করতে বলছে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড বিটা। তারপরে এটা হচ্ছে লাস্টে বলা আছে পোর্টফোলিও, তার মানে এই যে এখানে যেটা বের করতে বলছে এটা হবে হলো পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে কি হবে, পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর একটা হচ্ছে পোর্টফোলিও বিটা। তাহলে আপনাকে এখানে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, একটা হচ্ছে এই যে এটা এক্সপেক্টেড রিটার্ন এন্ড আরেকটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন এবং আরেকটা হচ্ছে আমাদের কি বিটা। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন এবং বিটা চাইছে, তারপরে বলছে পোর্টফোলিও দিয়ে চাইছে। তাহলে এর মানে হবে হলো পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তারপরে হচ্ছে পোর্টফোলিও বিটা। তাহলে আমরা পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এবং পোর্টফোলিও বিটা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই সূত্রটা আমাদের হবে, মুখস্থ করছেন কিনা জানি না, একটু দেখেন, আমরা নিয়মগুলো কিন্তু আগেই দিয়ে দিছিলাম। দেখেন এই যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের সূত্র হচ্ছে ই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ ই আর এ।
ER এ গুণন হচ্ছে WA, ER এ গুণন হচ্ছে WA, তারপরে প্লাস এইভাবে আমাদের কয়বার যাবে বলেন, আমাদের কয়টা সিকিউরিটি দেওয়া আছে? চারটা। চারটা। তাহলে এইভাবে লিখতে হবে 4 বার, ERB ইন্টু WB, ERC ইন্টু WC, ERD ইন্টু WD। তাহলে এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র, এটা 4 বার লিখতে হবে। হ্যাঁ, লেখার পর আমাদের ভ্যালুটা বসাইতে হবে। ভ্যালুটা বসানোর জন্য দেখেন আমাদের কিন্তু ERA যে এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 8%। তাহলে আমি এটার মান লিখতে পারি পয়েন্ট, কত লিখতে পারি? 0.8 লিখতে পারি। 8। কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম, যে প্রবলেমটা ওইটা হচ্ছে ডাব্লুর মান দেওয়া নেই। তাহলে ডাব্লুর মান যদি আমাদের দেওয়া না থাকে তাহলে আমাকে কি করতে হবে? ডাব্লুর মান দেওয়া না থাকলে আমাকে এই টাকার সাহায্যে ডাব্লুর মান বের করতে হবে। যদি আমাদের এই টাকাটাও যদি না থাকে তাহলে ডাব্লুর মানটা আমাকে নির্ণয় করতে হবে কিভাবে? ডাব্লুর মানটা নির্ণয় করতে হবে, আমাদের সিকিউরিটি আছে কয়টা? 4টা। যদি টাকা না দেওয়া থাকে তখন এই যে 1/4, 1/4 মানে ডাব্লুর মান হচ্ছে 0.25, প্রত্যেকটা 0.25 আমাদের হয়ে যেত ডাব্লুর মান, সবগুলোই আমাদের সেম হয়ে যেত 1/4। যদি আমাদের এখানে 3টা সিকিউরিটি থাকতো তাহলে আমরা ডাব্লুর মানটা কিভাবে বের করতাম? 3টা সিকিউরিটি থাকলে আমরা ডাব্লুর মানটা বের করতাম 1/3। যদি আমাদের 2টা সিকিউরিটি থাকতো তাহলে ডাব্লুর মানটা বের করতাম হচ্ছে 1/2। এখানে যদি টাকা না থাকে, কিন্তু এখানে তো আমাদের টাকা দেওয়া আছে, তাহলে তো আর এই পথে যাওয়া যাবে না। আমাদের যেহেতু টাকা দেওয়া আছে তাহলে এই টাকার সাহায্যে ডাব্লুর মানটা বের করতে হবে। তাহলে যখন টাকা টাকা দেওয়া থাকলে এই টাকার সাহায্যে আপনাকে ডাব্লুর মান নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লুর মান নির্ণয় করার জন্য টাকা যখন বের করবেন, অর্থাৎ ডাব্লু এ বের করার জন্য এর টাকাটা আপনি উপরে দিবেন। এর টাকা হচ্ছে কত? 1000। তাহলে এর টাকা উপরে দিবেন 1000, আর হচ্ছে এই টোটাল টাকাটা যোগ করবেন 1000, 2000, 3000, 3000, 3000, 6000, 6000, 4000, তাহলে আমাদের হইলো কত? 10,000। 1000 বাই 10,000। যখন WB বের করবেন তখন বি টাকাটা উপরে হবে, তাহলে বি টাকা হচ্ছে আমাদের কত? 2000। 2000 বাই 10,000। যখন সি বের করবেন সি টাকাটা উপরে হবে 3000 বাই 10,000, তারপর 4000 বাই 10,000। আমরা কি ওয়েটটা বের করা বুঝতে পারছি? জি ভাই। দেখেন তাহলে এই যে এখানে আমি ক্যালকুলেশন করে রাখছি, এই যে এই আমাদের যে ওয়েটটা, এই ওয়েটটা এখানে ক্যালকুলেশন করাই আছে। তাহলে আমি জাস্ট আগে বুঝে নিলাম আপনাদের। এই যে দেখেন এইভাবে আমরা ওয়েটটা বের করছি, টাকা দেওয়া আছে, তাহলে আমরা আগে টোটাল ইনভেস্টমেন্টটা নির্ণয় করে নিছি। নির্ণয় করে WA এর টাকা ছিল হচ্ছে এই যে 1000, আর নিচে হলো টোটাল 1000 বাই 10,000। বি টাকা ছিল 2000, তাহলে 2000 বাই 10,000। সি টাকা ছিল 3000, 3000 বাই 10,000। ডি টাকা ছিল 4000, 4000 বাই 10,000। এটা দিয়ে আমরা ওয়েটটা বের করলাম। ওয়েটটা বের করার পরে তারপরে আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ডিটারমিনেশন অফ পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র এই মাত্র আমি বুঝাইছি। দেখেন এই যে ERP, এই পি তে হচ্ছে পোর্টফোলিও, ERA WA, ERB WB, ERC WC, ERD WD, মাঝখানে প্লাস দিয়ে দিয়ে আমরা কি এই মানগুলো বসে ক্যালকুলেশন করে নিতে পারবো বলেন? হ্যাঁ ভাই। নাকি বসে দিব? জি স্যার। বসে দিব? স্যার পারবো। আর পারবো। আচ্ছা ঠিক আছে, উত্তর দেয়াই আছে। তারপরে আমাদের পোর্টফোলিও বিটা বের করতে বলছে। তাহলে পোর্টফোলিও বিটা বের করার জন্য আমাদের সূত্র হলো শুধু বিটা দিয়া, যে বিটা এ WA, বিটা বি WB, বিটা সি WC, বিটা ডি WD। এখন প্রবলেম হচ্ছে বিটার মানগুলো আমরা কোথায় পাবো? বিটার মানগুলো আমাদের ছকে দেওয়াই আছে। দেখেন এই ছক থেকে নিব, এই যে বিটার মানগুলো এখান থেকে নিব, আর ডাব্লুর মানগুলো হচ্ছে আমরা তো বের করে নিছি, এখান থেকে নিব, নিয়ে এই পোর্টফোলিও বিটাটা ক্যালকুলেশন করলে আমাদের এই উত্তরটা আসবে। দেখেন ঠিক আছে, করতে পারবো না? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা তাহলে নেক্সটে গেলাম কিন্তু। জি। দেখেন প্রবলেম 5। তাহলে প্রবলেম 5-এ বলছে দা ফলোইং টেবিল কন্টেইন পারচেস এন্ড সেল। যদি কারোর বোঝার প্রবলেম হয় তাহলে বলবেন। তাহলে আমি একটু চলেও যাব, কারণ আমি জানতেছি আপনারা বুঝতেছেন, এই জন্য কিন্তু আমি একটু স্পিডে যাচ্ছি। ঠিক আছে, বলেন ভাই, যদি কারোর কারোর কোনো সমস্যা হয় আমাকে বলবেন, তাহলে আমি চলে যাব। কথা কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। লাইক অনলাইন অফলাইন ক্লাস না, অফলাইন ক্লাস হলে আপনার মুভমেন্ট দেখলে আমি বুঝতাম যে এই কম বুঝছে। তাহলে আমার অফলাইন ক্লাসে যারা করছে তারা দেখছে যে
আমি অনেক সময় যা বেশি দুর্বল যারা আছে তাদের কোশ্চেন করছি, কোশ্চেন করতে করতে পোলাপান বিরক্ত হয়ে গেছে, যে এমন কথা বলছে আমাকে যে ভাইয়া খালি আমাকে চোখে দেখে আর কাউকে দেখে না। কারণ আমি জানি যে কে বোঝে নাই, আমি তাকেই কোশ্চেন করি, যে বুঝছে তাকে তো আমার কোশ্চেন করে লাভ নাই। এই জন্য যারা দুর্বল তাদের বেশি কোশ্চেন করছি, ওরা বেশি বিরক্ত হয়েছে যে আমাকেই খালি বারবার কোশ্চেন করে। ওকে বারবার কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে যাতে ওকে আমি ভালোভাবে বুঝাইতে পারি, এই জন্য কিন্তু আমি বারবার কোশ্চেন করছি। ওকে কিন্তু আমি অপমান করার জন্য ধরি নাই, আমি ওকে শিখানোর জন্য ধরছি। তাই এই জন্য যদি আপনারা করেন তাহলে আপনারা বলবেন যে এখানে প্রবলেম বলতে হবে, না বললে কিন্তু এখানে তার মুভমেন্ট দেখতেছি না আমি। এজন্য হচ্ছে কিন্তু বোঝাটা একটু হলেও দ্রুহ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে টুকিটাকি যেখানে ঠেকে দেবেন ওইখানে একটু বুঝে নেবেন, বা গ্রুপে চ্যাট করবেন, একজন পারলে আর একজনকে একটু হেল্প করবেন। তাহলেই শোন আমাদের এটা হলো গ্রুপের উপকারিতা। আর যদি আমরা এমনি একটা সেটিং করি ওইটা কিন্তু গ্রুপের উপকারিতা নাই। The following table contain purchase and following contain purchase and sales price. Purchase and sales price for the non-depreciable capital asset of the corporation. The firm paid tax of 40% on capital gain. তাহলে আমাদের কি বললো এখান থেকে, আমাদের একটা রিকোয়ারমেন্ট বলছে ডিটারমাইন অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন। তাহলে আমাদের এখান থেকে ক্যাপিটাল গেইনটা নির্ণয় করতে বলছে। আমাদের দেওয়া আছে কি পারচেস প্রাইস এবং সেলস প্রাইস। এই দুইটা পারচেস প্রাইস মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কস্ট, মানে এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ব্যয় দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের সেলস, সেলস মানে আমাদের আয় দেওয়া আছে। তাহলে আমাদের গেইনটা বের করতে বলছে। গেইনটা বের করার জন্য আমরা কি করতে পারি, গেইনটা বের করার জন্য আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিলে আমাদের গেইনটা বের হবে। তাহলে প্রথমটার যে গেইন বের হবে, প্রথমটার গেইন হবে যে আমাদের আয়, বিক্রয় হচ্ছে 3,400, এই বিক্রয় থেকে আমরা যদি এই কয়টা বাদ দিয়ে দিই তাই আমার গেইন হবে। তাহলে প্রথমটার গেইন হলো 3,400, পরেরটার গেইন হবে 0, পরেরটার গেইন হবে 80,000 থেকে 62,000 বাদ, পরেরটার গেইন হবে 45,000 থেকে এত বাদ, তারপরেরটা 18,000 থেকে এত বাদ। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের গেইন বের করতে বলছে, গেইন বের করলাম। তারপর আমাদের বলছে 2 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড। অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড, অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড অফ দা অ্যাসেট। তাহলে আমাদের ট্যাক্স পেইড বের করতে, ট্যাক্সের মানগুলো বের করতে বলছে। তাহলে এই ট্যাক্সের মানগুলো হবে আমাদের গেইনের টাকার উপরে। তাহলে গেইনের টাকার উপরে ট্যাক্স ধরতে হবে, একদমই সিম্পল একটা ম্যাথ। দেখেন এখানে আমাদের কিভাবে করতে হবে, তাহলে আমি নিচে আরো ডিটেল বুঝাচ্ছি। এইখানে আমাদের এই যে প্রথম রিকোয়ারমেন্ট আমাদের ক্যাপিটাল গেইনটা বের করবেন। ডিটারমিনেশন অফ ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন ইকুয়াল টু সেল প্রাইস মাইনাস পারচেস প্রাইস। তাহলে সেল প্রাইস আমরা ফর এ লিখলাম, এর সেল প্রাইস আছে 3,400, বসাইলাম 3,400। পারচেস প্রাইস আছে আমাদের 3,000, 3,000 লিখলাম, বাদ দিলে আমাদের এই মানটা বের হলো। আবার সময় লিখবো কি 12,000 মাইনাস 12,000, 12,000 থেকে 12,000 বাদ দিলে 0 হবে। সময় 80,000 লিখবো, 80,000 থেকে কত 62,000 বিয়োগ করবো, তাহলে 18,000 থাকবে। সময় 41, আগে লিখবো 45,000, 45,000 থেকে 41,000 বাদ দিব 4,000 হবে। সময় তাহলে আমাদের কত হবে, 18,000 থেকে আমরা 16,500 বাদ দিব 1,500 হবে। তাহলে এই ক্যালকুলেশন গুলা মানগুলো আপনারা পয়সা নিতেন। বুঝতে পারছি ক্যাপিটাল গেইনটা? জি স্যার। জি ভাই। একদমই সিম্পল অঙ্ক, কিন্তু এখানে জি জটিলতা স্যার, এটা কিছু সহজ। নাই। আর তারপরে হচ্ছে আমাদের ডিটারমিনেশন অ্যামাউন্ট অফ ট্যাক্স গেইন। অ্যামাউন্ট অফ ট্যাক্স গেইন আমরা এইভাবেই পাঁচটাই লিখলাম এখানে। লেখার পরে ট্যাক্স গেইন এই যে এখানে পাঁচটা মান তুলে নিয়ে আসলাম। এর হচ্ছে 400, বির হচ্ছে 0, সির হচ্ছে 18,000, তারপরে ডির হচ্ছে আমাদের 4,000, আর ইর হচ্ছে আমাদের 1,500। দিয়ে আমাদের ট্যাক্সের পার্সেন্ট দেওয়া ছিল 40%, তাহলে 40% করে আমরা ধরে দিলাম, ধরলে আমাদের ট্যাক্স গেইনটা বের হয়ে গেল। তাহলে তারপরে গেলাম আমরা, তারপরেরটা দেখেন। এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করেন সবাই, এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট আছে। প্রবলেম 6। তাহলে প্রবলেম 6 এ বলছে দা ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড, 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড। এখানে আমাদের একটু 10-12টা অঙ্ক করতে হবে এই চ্যাপ্টার থেকে। 10-12টা অঙ্ক করলে পরে এই চ্যাপ্টার থেকে আমরা 10-12টা কেন করব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটা আমাদের কিন্তু 3টা অধ্যায়, 3টা থেকে 4টা অধ্যায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এই একটা শীটের ভিতরে আমাদের 3-4 অধ্যায় আছে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটাতে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও ধরতে গেলে আমাদের কয়টা, আমাদের এটা হচ্ছে
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টে আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আছে, আবার ক্যাপিটাল বাজেটিং এর মধ্যেও কিন্তু আছে, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। ম্যানেজমেন্টেও তিনটা অধ্যায়ের মতো আছে। তাহলে এখান থেকে যদি আমরা এই তিনটা অধ্যায় যদি ধরি, সেই হিসাবে যদি আমরা 12টা ম্যাথ করি, তারপরেও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ভাগে পড়তেছে কয়টা করে? 4টা করে ভাগে পড়তেছে। ঠিক আছে। আমি এই 3 অধ্যায়ের জন্য একবারে একটা শীট বানিয়ে দিছি। তাহলে আপনারা আর নতুন করে ওই 3 অধ্যায় দেখতে হবে না, জাস্ট একটা শীট দেখলে আমাদের 3 অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তাহলে তারপরে আমাদের কি বলছে, প্রবলেম 6। প্রবলেম 6-এ বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড। 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড। তাহলে মিউচুয়াল ফান্ড হচ্ছে আমাদের কয়টা দেওয়া আছে? মিউচুয়াল ফান্ড হচ্ছে এ, বি, সি, ডি, তারপরে হচ্ছে ই, অর্থাৎ আমাদের 5টা মিউচুয়াল ফান্ড দেওয়া আছে। আর এই 5টা মিউচুয়াল ফান্ডের কি দেওয়া আছে? ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট, ইফিসিয়েন্ট বলতে এখানে বুঝাইছে হলো কোইফিসিয়েন্ট কোরিলেশন। তাহলে কোইফিসিয়েন্ট কোরিলেশন বা কোইফিসিয়েন্ট কোরিলেশন হচ্ছে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দেওয়া আছে। তাহলে স্ট্যান্ডার্ড যৌথভাবে এদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। ইফিসিয়েন্ট এর মান দেওয়া আছে যৌথভাবে, অর্থাৎ এর দেওয়া আছে এত, বির দেওয়া আছে, সির দেওয়া আছে, ডির দেওয়া আছে, ইর দেওয়া আছে। দিয়ে আমাদের নিচে আরো কিছু ইনফরমেশন দিছে। ERM। ERM এখানে আমাদের কিন্তু এটা কিছুই না, এটা আমরা ধরবো ERA যেটা ধরি আমরা ওইটা। হ্যাঁ, তাহলে ERA এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তারপরে হচ্ছে আমরা এটা ধরবো সিগমা এম, মানে কি স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তারপরে ERF মানে RF ধরবো, RF হলো রিস্ক রেট অফ রিটার্ন। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু আমরা বি পার্টের মধ্যেই শিখে আইছি, দেখেন। কম্পিউট দা অ্যামাউন্ট, কম্পিউট দা স্লোপ অফ সিএমএল। তাহলে সিএমএল এর সূত্রটা আমরা বি পার্টের ভিতরেই শিখে আইছিলাম, সিএমএল। কারোর কি মনে আছে জি স্যার। সিএমএল এর সূত্রটা? জি স্যার, কেএম কি কি হবে? কেএম প্লাস আর এফ কে ডিভাইড বাই, প্লাস কে মাইনাস বাই ও সরি, কে মাইনাস আর এফ ডিভাইডেড কি সিগমা এম। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিগমা ডিফারেন্স স্যার। এম। কে এম মাইনাস আর সিগমা এম। তাহলে আমরা কি কে এম এর মান কি পাইছি? কে জি এম, স্যার। কে এম হচ্ছে আমাদের এই যেটা, এই যে এম, জি এই যে স্যার। কে এম এর মান, এম থাকলে এটা হচ্ছে কে এম, এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা হচ্ছে কে এম এর মান দেবেন। তাহলে কে এম হচ্ছে আমাদের কত? 12%। তার মানে হচ্ছে 0.12 না। আর এফ, আর এফ এর মান হচ্ছে আমরা ধরবো হচ্ছে যেটা 8%, এইট তাহলে পার্সেন্ট হবে জিরো পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো জিরো এইট। জিরো এইট পয়েন্ট জিরো এইট তারপরে সিগমা এম হচ্ছে আমাদের 21%, 0.21। তাহলে এটা দিয়ে আমরা সিএমএল বের করতে পারবো। তারপরে আমাদের বলছে কম্পিউট দ্য এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের জন্য আমরা কিন্তু নিয়মে আমাদের এই সূত্রে দিয়ে দিছিলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্নের, এই যে এখানে দেখেন, এইখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমাদের এইখানে দেয়া দিছিলাম আমরা, যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর সূত্রগুলা দেখেন, বিটা থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, রিটার্ন এবং পোর্টফোলিও থাকলে এই সূত্র ইউজ করব, রিটার্ন এবং ইয়ার দেওয়া থাকলে এটা দিব। পোর্টফোলিও রিটার্ন, এটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন দিবেন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়েছে, এখানে একটু আপনারা ঠিক করে নিয়েন। পোর্টফোলিও রিটার্ন যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন কি আমাদের পোর্টফোলিও রিটার্ন আছে? পোর্টফোলিও জি রিটার্ন স্যার। তাহলে আমরা হ্যাঁ এই ভাই। সূত্রটা ইউজ করব। আর এই সূত্রটা হচ্ছে আমরা এই যে এইটুক কিন্তু আমরা অলরেডি বের করে ফেলাইছি। এই যে এইটুক হচ্ছে আমাদের কিসের সূত্র? এইটুক আমার কিন্তু না মুখস্থ করলেই হবে। এইটুক আমাদের কি সিএমএল এর জন্য এইটুক করছি না আমরা? তাহলে জি হ্যাঁ। স্যার। সিএমএল এর সাথেই আমরা এই পাশে দিব হচ্ছে সিগমা পি, আর এই পাশে হলো আর এফ। তাহলে আর এফ প্লাস সিএমএল এর যে সূত্রটা, এটা আর এফ প্লাস সিএমএল এর সূত্রটা ইনটু সিগমা পি। তাহলে এটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন দেওয়া থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের পোর্টফোলিও রিটার্ন দেওয়া আছে, পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে বলছে, এই যে পোর্টফোলিও ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পোর্টফোলিও। তাহলে আমরা পোর্টফোলিওর ভিত্তিতে এটা বের করব। তাহলে আমাদের দেখেন প্রথম কাজ হচ্ছে আমরা সিএমএল টা বের করলাম, সিএমএল টা তো সবাই বুঝতে পারছি। আর পরেরটা হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর সূত্র হচ্ছে আমাদের এই যেটা বসাবো, আর এফ, আর তারপরে প্লাস কে এম মাইনাস আর এফ ডিভাইড সিগমা এম, আর এখানে হলো পি। তাহলে ফর এ,
এর ক্ষেত্রে আমাদের যেটা আছে, দেখেন রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত আছে আমাদের। এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে 8%। তাহলে আমরা কি লিখলাম, আরএফ এর মান দিয়ে দিলাম হচ্ছে 8%, সরাসরি আমি 8 ধরছি, অথবা আমি 0.08ও লিখতে পারি, সমস্যা নাই। আর এই যে এইটুকের মান আমরা কি এই সিএমএল এর মান থেকে আমরা নিয়ে আসবো। এইটুকের মান, সিএমএল এর মান কিন্তু আমাদের এখানে বের করা আছে, তাহলে আমরা এটা নিয়ে আসলাম। আর তারপরে এই যে এটা হচ্ছে আমাদের সিগমা পি। সিগমা পির মান হচ্ছে আমাদের ওই যে মিক্স কোএফিসিয়েন্ট এর মানগুলো যে দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, এটা হচ্ছে আমাদের সিগমা পি। এই যে আমাদের কোএফিসিয়েন্ট, মিউচুয়াল ফান্ডের কোএফিসিয়েন্ট যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা পি। সিগমা পি এর ক্ষেত্রে হবে 15, সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পি বির ক্ষেত্রে হবে 17, সির ক্ষেত্রে হবে 20, এর ক্ষেত্রে হবে এত, ডি ডির ক্ষেত্রে হবে 25, এর ক্ষেত্রে হবে 20। জাস্ট আমরা খালি সিগমা পির মানগুলা পরিবর্তন করব, আর কোনো মানই আমাদের পরিবর্তন করতে হবে না। দেখেন আমাদের এই যে প্রথমটা হচ্ছে এইটুক সব ক্ষেত্রে এক সেমই থাকবে, এইটুকে আমাদের কোনো পরিবর্তন নেই। দেখেন এই যে এইটুক সেম থাকলো, দেখে আমরা এখানে সিগমা পির মান দিলাম 15, এখানে দিলাম 17, তারপরে সিগমা পির মানটা জাস্ট পরিবর্তন করবো। খালি সিগমা পির মান প্রত্যেকটাতে যায় আমরা কি করছি, দেখেন এখানে 15 দিছি, এখানে 17 দিছি, এখানে 22 দিছি, এখানে 25 দিছি, জাস্ট সিগমা পির মান গুলো আমরা কি করছি, পরিবর্তন করছি। এটুকু কি আমরা বুঝতে পারছি? জি চুপ ভাই। করে থাক। আচ্ছা স্যার, বলেন। নেক্সট আমাদের কি বলছে দেখেন, পরেরটা বলছে আমাদের হচ্ছে র্যাঙ্ক দা পোর্টফোলিও অ্যাজ পার অ্যাসেন্ডিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমাদের এখানে বলছে র্যাঙ্ক নির্ণয় করতে হবে, পোর্টফোলিওর এই প্রজেক্ট গুলাতে র্যাঙ্ক বের করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে আমাদের ছোট ছোট থেকে র্যাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। আর এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, কোশ্চেনে যদি এখানে ডিসেন্ডিং অর্ডার দেয়, তাহলে ডিসেন্ডিং অর্ডার দিলে ধরেন আমাদের এর একটা ভ্যালু আছে, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, বির ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 8, সির ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 12, তারপরে ডির ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের ডির ভ্যালু দেওয়া আছে আমাদের ধরেন 6। এইখান থেকে আমাকে কি বের করতে বললো, এখান থেকে আমাকে বললো র্যাঙ্ক নির্ণয় করেন। তাহলে এইখান থেকে যদি আমি র্যাঙ্ক বের করি, তাহলে আমাদের এখানে কি দিয়ে বের করতে বলছে, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে যেটা সবচেয়ে ছোট, এটার র্যাঙ্ক হবে 1। তাহলে দেখেন তো ABCD, এটার ভিতরে সবচেয়ে ছোট মান কোনটা? হয়। এটা, এই ডির মান সবচেয়ে ছোট না? তাহলে জি এখানে স্যার। বসাইবেন হচ্ছে 1। তারপরে বড় কোনটা? বি। এটা বসাইবেন হচ্ছে আমাদের কত, 2। টু। পরে বড় কোনটা? এটা। তাহলে এটা বসাইবেন হচ্ছে 3। তারপরে বড় কোনটা? এটা বসাইবেন হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক বের করার নিয়ম। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার থাকলে আমরা এইভাবে করব, কোনো কিছু বলা না থাকলেও আমরা এইভাবে করব। আর যদি আমাদের এই মানটাই যদি ডিসেন্ডিং অর্ডারে বের করতে বলতো, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে আমরা নিব এ, তারপরে হচ্ছে বি তে 8% দিলাম, সি তে হচ্ছে 12% দিলাম, আর ডি তে হচ্ছে আমরা দিলাম হচ্ছে কত, 6%। আমাদের যদি এখানে অ্যাসেন্ডিং অর্ডারের কাছে ডিসেন্ডিং অর্ডার বলা থাকতো, ডিসেন্ডিং অর্ডার মানে সবচেয়ে বড়টার র্যাঙ্ক 1 দিব, সবচেয়ে বড় কোন? 12 1 তাহলে এই 12তে বসাবো 1। তারপরে এই 10 10 2 পাশে হচ্ছে 2, বড় থেকে ছোট আসবে। তারপরে 8 হচ্ছে এটা 3 হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারের র্যাঙ্ক এবং ডিসেন্ডিং অর্ডারের র্যাঙ্ক কি বুঝতে পারছি না? আবার বলবো, বলেন। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের যে কোশ্চেন আছে, এই কোশ্চেনে আমরা যদি র্যাঙ্ক নির্ণয় করি, তাহলে আমাদের এই যে ভ্যালু গুলা বসাইতে হবে। ধরে এর মান আইছে 10, বির মান আইছে কত, 11, সির মান আইছে কিন্তু 12, ডি তারপরে ডির মান আইছে 12, আবার এটার মান আইছে হলো 13। তাহলে আমাদের র্যাঙ্ক বের করতে হবে, সবচেয়ে ছোট কোনটা বলেন? সবচেয়ে ছোট এটা প্রথমটা না? তাহলে এটা 1, 10 এটা 2, এটা 3, এটা 4, এইখানে সিরিয়ালি আইছে এই যে 5। এভাবে আসতে পারে, অথবা আমাদের মাঝখানে 1 হইতে পারে, তারপরে 2 হইতে পারে, তারপরে 5 হইতে পারে, তারপরে 3 হইতে পারে, এলোমেলো হইতে পারে। ঠিক আছে? এলোমেলো মানে আমাদের যে মানগুলা যেভাবে থাকবে ওইভাবে। এখানে আমাদের মানগুলা সোজা সাজানোই আছে, এই জন্য আমরা সোজা র্যাঙ্কটা এখানে বের করে দিচ্ছি। দেখেন এই যে টেবিল ফর র্যাঙ্ক। তাহলে মিউচুয়াল ফান্ড
এই যে এ বি সি টি ই তুললাম খালি, তারপরে ই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা যেটা ক্যালকুলেশন করে বের করলাম, এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন গুলা এখানে বসাইলাম। বসানোর পরে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট কোনটা, ওইটার র্যাঙ্ক হচ্ছে 1, তার বড়টা হচ্ছে 2, তার বড়টা হচ্ছে 3, তার বড়টা হচ্ছে 4, তার বড়টা হচ্ছে 5। এইভাবে হচ্ছে আমরা র্যাঙ্কটা বের করব। র্যাঙ্ক বোঝা নিয়ে কি কারো প্রবলেম আছে? না না ভাই। স্যার। আচ্ছা, তারপরে আমাদের এখানে একটা কমেন্ট বের করতে বলছে, ডু ইউ ডু ডু এনি অফ দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট। দেখেন, কোনো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি মার্কেটে, কি কোনো এক্সপেক্টেড রেট প্রত্যাশিত আয়ের হার কি আমাদের সমান হয়েছে? আমাদের প্রত্যেকটাতে কিছু না কিছু ডিফারেন্স আছে পয়েন্টে। দেখেন, প্রথমটা হয়েছে এই যে 86, পরেরটা হচ্ছে 24, 81, 76, 32। তাহলে আমাদের কি কোনো মান কি সেম হয়েছে? না না। স্যার। তাহলে আমাদের তাই বলছে, ইন দিস কেসেস নো পোর্টফোলিও হ্যাজ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ মার্কেট। মার্কেটে কোনো আমাদের কোনোটাই সমান নয়। বিকজ, তাহলে সমান যদি না থাকে তাহলে এটা হবে যে বিকজ নো পোর্টফোলিও হ্যাজ ফোর স্টক ইন্ডিস টুগেদার উইথ দ্য এক্সপেক্টেড বিটা। এই কমেন্টটা এখানে লিখে দিবেন। আচ্ছা, তারপরে এই ম্যাথটা আমরা নিজেরাই করতে পারবো। এখানে শুধু আমাদের কি চাইছে, এখানে কমেন্টটা নাই, র্যাঙ্কটা নাই, তাহলে আমাদের জাস্ট 1 নাম্বার 2 নাম্বার রিকোয়ারমেন্টটা চাইছে, করতে পারবো না? আমাদের ওইখানে এ স্যার, বি সি দেওয়া আসলে এখানে কিন্তু 3টা প্রতিষ্ঠানের নাম, এই যে ডিবিএইচ একটা প্রতিষ্ঠান, আইসিবি একটা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে গ্রামীণ একটা প্রতিষ্ঠান। এখানে জাস্ট আমাদের 3টা প্রতিষ্ঠান। আর এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে বলেন তো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি দেওয়া আছে? এটা পি দেওয়া আছে না? এসবি টি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পি দেওয়া আছে, আর সব মানগুলাই দেওয়া আছে। দিয়ে এটা আপনারা কমপ্লিট করে মেসেঞ্জারে হোমওয়ার্ক দিয়ে দিন। তারপরে হচ্ছে আমরা যেটা যাব, এই ম্যাথটা আমাদের হচ্ছে, তাহলে আমরা এখানে করলাম হচ্ছে কয় পর্যন্ত, আমাদের যে শীটের কয় পর্যন্ত করলাম আমরা, ওটা 6 পর্যন্ত না? এই ম্যাথ শীটে হবে 7 নাম্বার। তাহলে আমাদের শীটে 7 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা পারলে আপনি অসংখ্য ম্যাথ করতে পারবেন। আপনার এতগুলা ম্যাথ করতে পারবেন যে আপনি যদি সারা দিনও করেন তাও শেষ করতে পারবেন না, যদি এই ম্যাথটা ভালোভাবে বোঝেন। কারণ এই নিয়মে অসংখ্য ম্যাথ দেওয়া আছে। কারণ এই নিয়মে আপনার বইয়ে দেখবেন অসংখ্য ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা যদি আপনি আজকে ভালো একটা ম্যাথ ভালোভাবে বোঝেন, তাহলে দেখবেন আপনি বইয়ের পাতা পাতায় অনেকগুলা ম্যাথ করতে পারবেন আপনি। তাহলে এখানে আমাদের কি বলছে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এক্স ওয়াই জেড। তাহলে আমাদের কিন্তু অত অঙ্ক দরকার নেই, জাস্ট আমরা একটা নিয়ম শিখে যাব, যে এই নিয়মটা আসলে পারে ও যাতে আমি যে এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলা জানি করতে পারি। এইভাবে করতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু সারা বই প্র্যাকটিস করার দরকার নেই, আমরা জাস্ট দেখতে পারি, মানে বই খুলে দেখতে পারি। কিন্তু প্রত্যেকটা যে করে দেওয়া লাগবে এমন কিছু না, একটা ভালোভাবে বুঝে যাবো, 2-1টা প্র্যাকটিস করবো যে আসলে পারি কিনা। যদি প্রবলেম হয় দেখাইবেন। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল স্টক ওয়াই এক্স ওয়াই জেড। তাহলে আমাদের স্টক এক্স ওয়াই জেড দেওয়া আছে। এখানে আমাদের মার্কেটের মান দেওয়া আছে, এই যে বেয়ার মার্কেট, নর্মাল মার্কেট, বুল মার্কেট। এখানে যে মানগুলা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হলো R1, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আর এখানে হচ্ছে আমাদের প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটির মান দেওয়া আছে, তাহলে এই প্রবাবিলিটি হচ্ছে P1, এটার প্রবাবিলিটি এটা হচ্ছে P2, এটা হচ্ছে আমাদের P3। তাহলে আমাদের কি দেওয়া থাকলে আছে কোশ্চেনের মধ্যে, রিটার্ন এবং কোশ্চেনের মধ্যে আমাদের কি থাকলো, রিটার্ন এবং প্রবাবিলিটি থাকলো। তাহলে রিটার্ন এবং প্রবাবিলিটি থাকলে কি আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র শিখছিলাম বলেন? জি রিটার্ন স্যার। প্রবাবিলিটি থাকলে কোন সূত্র, এই যে এখানে দেখেন আমাদের নিয়মে বলে সামেশন আর অন পি অন। ওয়েট ওয়েট আমি বুঝে দিচ্ছি। রিটার্ন এবং পোর্টফোলিও থাকলে আমাদের সূত্র হবে যে এটা, রিটার্ন এবং পোর্টফোলিও সূত্র R1 P1 R2 P2। এইভাবে আমাদের যতগুলো প্রতিষ্ঠান থাকবে এটা দিয়ে আমাদের রিটার্ন এবং পোর্টফোলিও সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, দেখেন আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টটা লিখলাম যে ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইউজিং CAPM, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আমাদের এক্স ওয়াই জেড কয়বার দেওয়া আছে, 3বার। প্রবাবিলিটির মান কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে না? প্রবাবিলিটির মান কয়টা দেওয়া আছে? তাহলে এটা হচ্ছে তিনটা। P1, এটা তিনটাই ভাই। হচ্ছে P2, এটা হচ্ছে আমাদের P3। তাহলে আমাদের কি করতে হবে, দেখেন R1 ইন্টু P1, R2 P2, R3 P3, এই যে মাঝখানে কিন্তু যোগ।
তাহলে তাহলে আমরা এবার মানগুলো যদি বসাই, দেখেন R1, এই যে R1 হচ্ছে আমাদের 10%, আমি পার্সেন্ট তুলে দিয়েও লিখতে পারি, পার্সেন্ট দিয়েও লিখতে পারি। তাহলে এই যে 10% মানে এখানে -10%, তাহলে -10 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি কি -0.10, আমরা পয়েন্ট দিয়েও করতে পারবো। পয়েন্ট দিয়ে করলে পরে লাস্টে যে অ্যান্সারটা বের হবে একে 100 দ্বারা গুণন দিয়ে আমাদের পার্সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আর পার্সেন্ট যদি ছেড়ে দেন তাহলে যেটা আসবে এটার সাথেই পার্সেন্ট দিতে পারবেন। দুই ভাবেই করা যাবে। তাহলে এই যে R1 এটা, তারপরে P1 হচ্ছে, এই যে এটা হচ্ছে P1, তাহলে R1 P1 হচ্ছে 0.20, এটা 0.20 লিখলাম। R2 এটা হচ্ছে X এর হচ্ছে R2 হচ্ছে 2, তারপরে P2 হচ্ছে আমাদের এই যে এটা P2 হচ্ছে আমাদের 0.50 লিখলাম 0.50, তারপরে এটা হচ্ছে আমাদের R3, তাহলে R3 এর মানটা হচ্ছে এটা লিখলাম, P3 এর মান হচ্ছে এই যে এটা লিখলাম। লেখার পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমাদের আসলো হচ্ছে এই যে এটা 3.80। তাহলে যেহেতু আমি এখানে পয়েন্ট দিয়ে করি নাই, এই যে আর এর মানটা পয়েন্ট দিয়ে করি নাই, এখানে এই জন্য যেটা আছে এটার সাথে আমরা কি লিখে দিব, পার্সেন্টেজ লিখে দিব। আর যদি আমি পয়েন্ট দিয়ে করতাম তাহলে আমাদের হইতে হতে 0.3080, এটাকে আপনি আবার 100 দ্বারা গুণন করলে আপনি হয়ে যাইতে হচ্ছে 3.80। ঠিক আছে। জি ভাই। তারপরে ফর বি বা ফর ওয়াই এর ক্ষেত্রে যে এটা হচ্ছে আমাদের কি হবে, ওয়াই এর ক্ষেত্রে R1 হচ্ছে 5, তাহলে লিখলাম R1 5। আর P1 কিন্তু প্রবাবিলিটি কিন্তু একটা, এই যে প্রবাবিলিটি এত। তারপরে হচ্ছে আর টু হচ্ছে -8, তাহলে -8 বসাইলাম, প্রবাবিলিটি হচ্ছে 50, এই যে 50 বসাইলাম। R3 হচ্ছে আমাদের 12, তাহলে 12 বসাইলাম, প্রবাবিলিটি হচ্ছে 30 বসাইলাম। আবার জেটের ক্ষেত্রে বের করতে পারবো আমরা, বলেন। হ্যাঁ ভাই। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি, 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি সবাই বুঝতে পারছি আমরা, বলেন। জি ভাই পারছি। স্যার। এই ভালোভাবে বলেন, অন্যরা কি বুঝতে পারছেন নাকি আবার বুঝাবো, বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে অসংখ্য পারছি। অসংখ্য ম্যাথ কিন্তু করা যাবে এটা দিয়ে। তারপরে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে আমরা ছক দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আমরা রুট দিয়ে করতে পারি। আমরা যদি আমাদের যখন মানগুলা বেশি দেওয়া থাকবে, অর্থাৎ 5টা 6টা প্রবাবিলিটি থাকবে, তখন কিন্তু এই রুট দিয়ে দিলে আমাদের আটবে না। আর যদি আমরা ছোট ছোট করে লিখে আটাতে পারি, রুট দিয়ে করতে পারি অথবা ছক দিয়ে করতে পারি। তাহলে আমরা আজকের ক্লাসে রুট দিয়ে একটা শিখে দিই, নেক্সট ক্লাসে আমি একটা ছক দিয়ে শিখে দিব। দেওয়ার পরে তারপরে আমরা দুইটাই শিখবো। দুইটা শিখে আমাদের পরীক্ষার হলে যেভাবে থাকে, বেশি থাকলে আমরা ছকটা অ্যাপ্লাই করব, আর কম থাকলে আমরা রুটটা ইউজ করব। রুটটা ইউজ করলে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। যদি রুটটার ভিতরে আপনি আটাইতে পারেন তাহলে সব ক্ষেত্রে আপনি রুট দিয়ে করতে পারেন। তাহলে আমাদের নিয়মে কিন্তু আমি দুইটাই বলে দিছি। দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের, দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এই যে রুট দিয়ে করতে পারেন, এই যে রুট। আর এই যে ছকটা দিয়ে করতে পারেন। রুট দিয়েও করা যাবে, এই ছকটা দিয়েও করা যাবে। তাহলে আমাদের যদি যখন 3টা 4টা প্রবাবিলিটি থাকবে, তখন আমি রুট দিয়েই করে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আমাদের 5টা 6টা থাকে, তখন রুট দিয়ে যদি না আটে তাহলে এই ছকের সাহায্য নেবো। আমি আপনাদের দুইটা নিয়মই শিখা দিব, বা তাহলে আপনারা দুইটাই শেখা থাকলো, আপনার পরীক্ষার হলে যা যাতে বিভ্রান্তি না হন, দুইটা নিয়মই করে করে রাখলে ভালো হবে। তাহলে আমরা কিন্তু এখন রুট দিয়ে শিখলাম। দেখেন রুট দেওয়া হবে হলো কি, R1 - ER, R1 R1 আর এখানে R1 তারপরে এর উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার, তারপরে ইনটু P1, তাহলে আমাদের কি হবে, R1 - দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কয়ার ইনটু P1। তাহলে কয়বার আছে, 3বার আছে না। এভাবে আমরা প্রবাবিলিটি 3টা আছে, এটা দুই কয়টা আছে, 3বার। তাহলে আমরা এই যে একটা লিখলাম আর এই যে একটা লিখলাম, 3বার লিখলাম। আর ওয়ান এর মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল -10। আর হচ্ছে আমরা ER প্রথমটা বের করছি, প্রথমটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথমটা কি আপনি বের করছেন না ভাই, বলেন। 3.80% এক্সপেক্টেড রেট অফ জি রিটার্ন, স্যার। এটা হলো এক্স এ বের করছেন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওয়াই একটা বের করছেন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন জেড একটা বের করছেন। কিছুক্ষণ আগেই আমরা এটা বের করে নিছি। এই যে দেখেন জেড এর মানটাও এখানে আছে। তাহলে আমরা কি লিখছি, R1 - ER1, তাহলে R1 এর মান দিলাম, ER1 এর ERX এটার মান দিলাম, দিয়ে এর উপর স্কয়ার, আর প্রবাবিলিটির মান হচ্ছে 0.20। তাহলে কি করবেন, ক্যালকুলেশন করবেন হচ্ছে এইভাবে।
এই দুইটা আগে আপনি ক্যালকুলেটর এই যে ব্রাকেট দিয়ে দেন, ব্রাকেট দিয়ে তুলবেন এইভাবে 10, ব্রাকেট দিয়ে 10 মাইনাস হচ্ছে কত, ব্রাকেট ছাড়া কিন্তু আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হইতে পারে। তাহলে 10 মাইনাস হচ্ছে 3.80 দিয়ে ব্রাকেট ক্লোজ, ক্যাপ 2, ক্যাপ 2 দিয়ে একবার সমান সমান চাপ দিবেন। দেওয়ার পরে তারপরে গুণন, প্রবাবিলিটির মান হচ্ছে 0.20, আবার সমান সমান চাপ দিবেন। একবারে ক্যালকুলেশনটা করলে অনেক সময় ভুল দেখায়। দেখেন তো, ক্যালকুলেশন করে দেখেন তো আপনারা এই মানটা আসে কিনা। ক্যালকুলেটর নেন, নিয়ে একটু ক্যালকুলেশন করেন সবাই, দেখেন এই মানটা আমাদের আসে কিনা। একটু দ্রুত গতিতে দেখেন ভাই, সবাই একটু ক্যালকুলেটর খাতা কাছে রাখবেন। তাহলে কি আমরা থার্ড ব্র্যাকেট, কি আমাদের ক্যালকুলেটরে কি ব্র্যাকেট আছে? থার্ড ব্র্যাকেট জি আছে? স্যার। তাহলে আমরা তুলি থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে। -10 -3.80 ব্র্যাকেট ক্লোজ, ক্যাপ 2 সমান সমান, তারপরে ইনটু 0.20 সমান সমান। দেখেন এই মানটা আমাদের আইছে কিনা। রাসেল ভাই করছেন? হ্যালো। স্যার আইছেন? ঠিক আছে স্যার। তারপরে তাহলে এইভাবে আমরা তিনটা ক্যালকুলেশন করতে পারবো না? জি তাহলে এই স্যার। যে আমরা যে এক্স এ যেভাবে বুঝলাম, সেম এই কাজটা ওয়াই করতে হবে, সেম এই কাজটা জেড এ করতে হবে। তাহলে এই যে এইগুলা তো আমাদের একই আছে, এটা তো আমাদের তিনটার ক্ষেত্রেই একই হবে। শুধুমাত্র আমাদের এই যে R1 এর মানগুলা এক্স এ থেকে নিলাম, তখন ওয়াই এ থেকে নিতে হবে, জেড এ থেকে নিতে হবে। করা যাবে? এই যে দেখেন এখানে করাই আছে। আরেকটা কি বোঝাবো না কি করতে পারবেন বলেন? ওয়াই জেড কি করতে পারবেন? স্যার করতে পারবো। অন্যদের প্রবলেম হলে একটু বলতে হবে রে ভাই, না বললি বোঝাটা কিন্তু দুরূহ। তাহলে আমাদের এরপরে যে রিকোয়ারমেন্টটা এখানে আছে, তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট করলাম, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট করলাম। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের কি বলছে? অ্যাজুম অ্যাজুম ইনভেস্টেড ইউ টাকা হচ্ছে 5 লাখ। অ্যাজুম, মনে করেন ইনভেস্টেড টাকা 5 লাখ পোর্টফোলিও। পোর্টফোলিও মানে এই যে যৌথভাবে বিনিয়োগ করবেন আপনি, যে আপনার 5 লক্ষ টাকা আপনি যৌথভাবে বিনিয়োগ করবেন। এই 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করবেন হচ্ছে এক্স এ, 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা এক্স এ বিনিয়োগ করবেন। তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে 5 লাখ। এই 5 লাখ টাকার ভিতরে আমরা এক্স এ বিনিয়োগ করব হচ্ছে কত লাখ টাকা? 1 লাখ টাকা। তাহলে এক্স এ যদি 1 লাখ বিনিয়োগ করি, তাহলে আমার বাকি আরো কত টাকা থাকবে? এক্স এ 1 লাখ বিনিয়োগ করলে বাকি থাকবে আমাদের কত? 4 লাখ টাকা থাকবে না? বলেন। 4 লাখ। 4 লাখ। 5 লাখের মধ্যে এক্সেস 1 লাখ বিনিয়োগ করলাম, তাহলে আমাদের এই যে এখানে বলে দিছে রেস্ট, রেস্ট মানে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট টাকা থাকলো আমার 4 লাখ। দেন ইকুয়ালি ইনভেস্ট ওয়াই অ্যান্ড জেড। তাহলে এই যে অবশিষ্ট টাকা আমাকে বিনিয়োগ করতে হবে সমানভাবে, কার মধ্যে? ওয়াই। ওই 2 লাখ আর যেটা। তাহলে ওয়াই হবে 2 লাখ, জেড হবে 2 লাখ। ঠিক আছে? জি ভাই। তাহলে এখান থেকে নির্ণয় করতে বলছে কি, এখান থেকে আমাদের বলছে হলো বের করতে হবে কি পোর্টফোলিও রিটার্ন। এই যে দেখেন এখানে কিন্তু বলে দিছে সাগর, হোয়াট ইজ পোর্টফোলিও রিটার্ন, মানে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমরা ইতিমধ্যেই পড়ছিলাম। তাহলে আবার একটু দেখি, দেখেন এই যে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আমাদের এই যে এটা ERP, ER X W X, ER Y W Y, ER Z W Z। এখন প্রবলেম হচ্ছে এই যে ডাব্লুর মানগুলা দেওয়া নাই। তাহলে আমাদের টোটাল বিনিয়োগ কত বলেন তো ভাই? 5 টোটাল লাখ। কত? 5 5। লাখ। এখন এক্স এ আমরা বিনিয়োগ করছিলাম কত? 1 লাখ। 1 লাখ। তাহলে ওটার উপরে ডাব্লু এক্স টা আমরা বের করব কিভাবে? 1 লাখ ভাগ হচ্ছে 5 ভাগ লাখ। 5 লাখ। 1 লাখ ভাগ 5 লাখ, এই যে ডাব্লু এক্স বের করলাম, ডাব্লু ওয়াই হবে 2 লাখ ভাগ 5 লাখ, ডাব্লু জেড হবে 2 লাখ ভাগ 5 লাখ। তাহলে আমরা এই মানটা বের করলাম। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা তো আমরা আগেই বের করে রাখছি, এই যে এটা, এটাও আমরা বের করে রাখছি 1 নাম্বার রিকোয়ারমেন্টে, এটাও বের করে রাখছি আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে। দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে। দেখেন বুঝতে পারছি কি না বলেন? জি ভাই। আচ্ছা, এরপরে এই রিকোয়ারমেন্টটা চাই নাই, এটা আমরা তাও করে দিছি এখানে, যে অন্য অন্য অঙ্কে যদি চাই তাহলে করে নিবেন। ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে হচ্ছে কি সিবি। ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স মানে সিবি। তাহলে সিবির এই সূত্রটা সিগমা ডিভাইডেড ER ইন্টু 100।
তাহলে একবার এক্স এ করবেন, একবার ওয়াই এ করবেন, একবার জেড এ করবেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার বের করা আছে, তারপরে এক্সপেক্টেড রেট অফ রিটার্নও বের করা আছে। তাহলে এই দুইটা দিয়ে আপনি করে নেবেন। তাহলে এই যে এখানে একটা নোট লেখা আছে দেখেন, মোর রিস্কি থাকলে সিবি বড়টি নিতে হবে, অন্য সকল ক্ষেত্রে সিবি ছোটটি নিতে হবে কমেন্টের ক্ষেত্রে। যদি কমেন্ট চায় তাহলে আমাদের মোর রিস্কি বলা থাকলে সিবি বড়টা নিব, আর যদি মোর রিস্কি বলা না থাকে সিবি ছোটটা নিব। যদি আমাদের শুধু কমেন্ট চায়, ধরেন আমার কোনো রিকোয়ারমেন্টই চাই নাই, শুধু কমেন্ট চাইলে আমাকে বের করতে হবে কিসের মান, সিবির মান বের করতে হবে। আর এই সিবির মান যদি আপনি নির্ণয় করতে চান তাহলে একটা বের করতে হবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর একটা বের করতে হবে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। শুধু কমেন্ট চাইলে আমাকে বের করতে হবে তাহলে কয়টা, তিনটাই বের করতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্নও বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে, সিবি বের করতে হবে যদি শুধু কমেন্ট চায়। যেমন স্যার এটা মার্কের অঙ্ক তাই না? ওয়েট, তাহলে এই যে পরের অঙ্কটা যেমন আমার এখানে বলছে হচ্ছে হুইচ স্টক ইজ মোর রিস্কি, হুইচ স্টক ইজ রিস্কি, হুইচ, এখানে কিন্তু মোর রিস্কি বলা নাই। দেখেন কোনো কিছুই বলা নাই, খালি বলছে হুইচ স্টক ইজ রিস্কি, তার মানে এখানে আমি সিবি বের করব। আর এই সিবি বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে, তারপরে কি বের করতে হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বের করতে হবে, তারপরে সিবি বের করতে হবে। এখানে যেহেতু মোর রিস্কি চাই নাই তাহলে সিবি ছোটটা কমেন্টে নিয়ে নেবো। ঠিক আছে।